আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ আব্দুল মতিন, একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ১৪ উপজেলায়। পিডিবিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকে, অর্থাৎ একজন জুনিয়র অফিসার হওয়া সত্ত্বেও পিডিবি তথা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এত ভালো কাজ করেছি যে বাংলাদেশে এরূপ আর কোনো সরকারি কর্মকর্তা আছেন কিনা আমার জানা নেই। আমি আবারও বলছি, সরকারি কর্মকর্তা। চাকরিবিধি মোতাবেক সরকারি কর্মকর্তাদের অনেক সীমাবদ্ধতা থাকে, তাই অনেকেই দাপ্তরিক দায়িত্বের বাইরে ভালো কিছু করার সাহস পান না। আর দুর্নীতিবাজরা তো সিংহভাগ সময় অবৈধ ধান্দায় থাকে, রুটিন ওয়ার্কও করে না। সরকারি নির্দিষ্ট দায়িত্ব কর্তব্যের বাইরেও ভালো কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও মহান আল্লাহর রহমতে আমার সততা, দক্ষতা, সাহস, দেশপ্রেম প্রভৃতির দরুন কোনো কিছুই আটকে থাকেনি। বুদ্ধিমত্তা ও কৌশল দ্বারা এমন অনেক ভালো কাজ করেছি যা পিডিবির চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীরাও করতে পারেনি। এর সকল প্রমাণ সরজমিনে আছে। সিলেটে চাকরিকালীন আমার দপ্তরের ৪র্থ শ্রেণীর এরূপ এক বিএনপি দলীয় কর্মচারী, যার নিজেরও পরিবারের সকল সদস্যের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 100% অবৈধ রোজগার দ্বারা গঠিত, সে দুদকে কর্মরত সিলেটের অধিবাসী উচ্চপদস্থ কতিপয় সামরিক বেসামরিক কর্মকর্তার প্রকাশ্য সহায়তায় ২০০৮ সালে আমার বিরুদ্ধে কতিপয় অভিযোগ করে। পিডিবি একবারও দুদক ৪বার আমার সম্পদ তদন্ত করে কোনো অবৈধ সম্পদ পায়নি, কেননা আমি অত্যন্ত সততার সাথে চাকরি করেছি। তদন্তকালে দুদক কর্মকর্তারা আমার কাছে বিরাট অঙ্কের ঘুষ দাবি করে, তা না পেয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার আত্মসাতের ৩টি মিথ্যা ও সাজানো মামলা করে। দুদক কর্মচারীদের ঘুষের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকের ইতিহাসে প্রথম উপপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা চাকরিচ্যুত হয় এবং ৫-৬ জন কর্মকর্তার বিভিন্ন রকম শাস্তি হয়। আমি কতটুকু অ্যাক্টিভ ডাইনামিক ছিলাম তা মহান আল্লাহ বলতে পারবেন। একসময় আমার মনে হতো যে কাছে থেকে দেখা জানাশোনা ব্যক্তিদের মধ্যে আমার চেয়ে দেশপ্রেমিক, দক্ষ, সাহসী মাত্র ২জন কর্মকর্তা ছিলেন। আমি আবারও বলছি, আমার দেখা এবং জানাশোনার মধ্যে বলছি, আমার এর বাইরে অনেকে আছেন বা থাকতে পারেন। যাই হোক, তাদের একজন আমার শ্বশুর সাহেব, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মরহুম জনাব মোহাম্মদ আব্দুর রশিদ এবং মরহুম প্রকৌশলী সচিব জনাব কামরুল ইসলাম সিদ্দিক। পরবর্তীতে বা বর্তমানে আমার মনে হয় যে আমি তাহাদেরকেও অনেক ছাড়িয়ে গিয়েছি। ভাই বেরাদরদের মাধ্যমে ব্যবসা করিয়ে প্রশাসন, প্রকৌশল, সামরিক প্রতিষ্ঠানে কর্মরত ডজন ডজন উচ্চপদস্থ ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবের সহায়তায় বহু কোটি টাকা রোজগার করেও তা বৈধতার লেভেল লাগিয়ে দেশে বিদেশে পাচার করে ইউরোপ, আমেরিকার মতো দেশে সুখে শান্তিতে বসবাস করা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। চাকরিতে প্রবেশ করার পর দেখেছি অধস্তনকে বা সহকর্মীকে কয়েক শত টাকার জন্য বা কয়েক হাজার টাকার জন্য বৈধ অবৈধ সুযোগ থেকে বঞ্চিত করতে যে নির্লজ্জ বেহায়াপনার আশ্রয় নেওয়া হতো, তা আমার কাছে ফুটপাতের নিশিকন্যারা যেরূপ কয়েক টাকার জন্য খদ্দেরকে নিয়ে টানাটানি করত, তার চেয়েও নিকৃষ্ট মনে হতো। পতিতেরা বা নিশিকন্যারা রাতে এবং পর্দার আড়ালে কাজ করে। দুদক, বিচারক, আমলা, প্রকৌশলী, ডাক্তাররা প্রকাশ্যে তা করে। সে অর্থে এইসব করাপ্ট চাকুরি ও করাপ্ট রাজনীতিকদেরকে আমার কাছে পর্নস্টার মনে হয়। তবে অনেক চাকুরিও রাজনীতিক অত্যন্ত সৎ ও ব্রডমাইন্ডেড ছিলেনও আছেন, কিন্তু জাতীয় জীবনে অবদান রাখার মতো তাদের সুযোগ নেই করাপ্টদের কারণে। বাল্যশিক্ষা পরে ২য় শ্রেণীতে ভর্তি হয়ে জীবনে কোনো কোচিং, প্রাইভেট টিউটর, এমনকি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর কোনো সহায়তা ছাড়াই মহান আল্লাহর রহমতে ও আমার আব্বা আম্মা শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় এসএসসি, এইচএসসি, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক প্রথম শ্রেণীতে পাশ করা পর্যন্ত জীবনে কোনো বিষয়ে কখনো ফেল করিনি এবং পুরা শিক্ষা জীবনে গড়ে 60%-এর উপরে নম্বর পেয়ে পাশ করেছি। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যাদেরকে কাছে থেকে দেখেছি
তারা বহু বিষয় ফেল করে 4 বছরের কোর্স 7-8 বছরে পাশ করে মামা চাচার জোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে চাকরি নিয়ে তাদের অনেকে বহু কোটি এমনকি শত কোটি টাকার মালিক হয়েছে। বিদেশের ছেলে মেয়ে পড়ায় ও নাগরিকত্ব নেয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ পিডিবির কর্মকর্তা কর্মচারীরা সবাই নহে, কীভাবে ঘুষ খায় ঊর্ধ্বতনরা এমনকি ক্ষমতাবান অধস্তনরা সবাই নহে, অবৈধ অর্থ স্বার্থের জন্য সহকর্মীকে ফাঁসিয়ে দেয়, বৈধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এবং প্রশাসন, পাসপোর্ট, ভূমি, পুলিশ, এনবিআর, সাব রেজিস্ট্রি, সড়ক ইত্যাদি ইত্যাদি অন্যান্য অফিসগুলোতে কীভাবে ঘুষ খায় এবং দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে যারা কাজ করে, যারা বিচার করে, সেই দুদক এবং বিচারকরা কীভাবে ঘুষ খায় তা আমি স্বচক্ষে দেখেছি। তখনই অর্থাৎ 2010 সাল থেকেই বাংলাদেশের দুর্নীতি, রাজনীতি, অর্থনীতি নিয়ে গবেষণা করতে থাকি। গত 15-16 বছরে অনলাইনে 10-12টি পত্রিকা পড়ি ও গুরুত্বপূর্ণ ছাপানো পত্রিকা ও বই সংগ্রহ করি। দেশি বিদেশি ওয়েবসাইটে ভিজিট করি। এক বা একাধিক পৃষ্ঠার রিপোর্ট, সম্পাদকীয়, উপসম্পাদকীয় প্রত্যেকটিকে একটি ডকুমেন্ট ধরলে এরূপ অন্তত 50,000 ডকুমেন্ট আমার সংগ্রহে আছে। প্রাইমারি স্কুল থেকেই পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, ভ্রমণ, গোয়েন্দা কাহিনী, ইতিহাস সমৃদ্ধ বই পড়া ছিল আমার নেশা। বঙ্গবন্ধুর লেখা সহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকার লেখকদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকশত বই আমি পড়েছি, তার কিছু আমার নিজস্ব সংগ্রহে আছে। প্রায় 10-11 বছর পূর্বে করাপশন ওয়াচ বাংলাদেশ নামে আমি একটি ওয়েবসাইট চালু করেছিলাম, যেখানে দুর্নীতির কয়েকশত রিপোর্ট প্রকাশিত হয়েছিল। 2019 সালে সরকার তা বন্ধ করে দিলেও আমার বিরুদ্ধে কোনো মামলা করেনি। বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে এরূপ কোনো রেকর্ড আছে কি না আমি জানি না, যেখানে আমি প্রকাশ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার দুর্নীতির কথা লিখেছি অথচ আমার বিরুদ্ধে কোনো মামলা বা জেল জুলুম হয়নি। কারণ আমি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ লিখেছি বা প্রকাশ করেছি। তারপরে আমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে লেখা শুরু করি। পূর্বের কথা জানি না, 1980-এর দশক থেকে মামা চাচার সুপারিশে সরকারি চাকরিতে অত্যন্ত নিম্নমানের কর্মকর্তা কর্মচারী নিয়োগ শুরু হয়। বুয়েট সহ দেশের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা সর্বোচ্চ মেধাবীদের চাকরি হয়নি, অথচ বহুবার ফেল করে পাশ করাদের চাকরি হয়েছে। এভাবে প্রকৌশল, প্রশাসন, বিচার, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি এমনকি কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ভয়ানক মেধাহীনদের চাকরি হওয়ার ফলে দেশ মেধাহীন হয়ে পড়ে। অপরদিকে বঙ্গবন্ধু সহ জেল হত্যার মাধ্যমে দেশে মেধাবী ও দেশপ্রেমিক রাজনীতিক শূন্য হয়ে যায়। জিয়াউর রহমানের আমল থেকে রাজনীতিতে স্থান করে নেয় দুর্নীতিবাজরা ও যুদ্ধাপরাধীরা। জিয়া পলিটিক্যালি করাপ্ট হলেও মেধাবী ও আর্থিকভাবে সৎ অফিসার ছিল। এরশাদও মেধাবী অফিসার ছিল, কিন্তু সকল আকার প্রকারে করাপ্ট ছিল। ফলে বিএনপি ও জাতীয় পার্টিতে আওয়ামী লীগের অপরাধী ও যুদ্ধাপরাধীরা স্থান পায়। এভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ও রাজনীতিতে করাপ্ট মেধাহীনরা প্রবেশ করে। করাপ্ট ধূর্ত ঊর্ধ্বতনদের যেমন মেধাহীন সহকর্মী বা অধস্তন পছন্দ, তেমনি করাপ্ট ধূর্ত আমলাদের টপমোস্ট পছন্দ মেধাহীন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আর আমলা ও রাজনীতিক উভয়ে যদি মেধাহীন হয় তাহলে তো ধূর্ত শর্ট করাপ্ট অন্য আমলা ও রাজনীতিকদের জন্য সোনায় সোহাগা। 2024-এর 5ই আগস্টের পর থেকে করাপ্ট মেধাহীন আমলা রাজনীতিকের নিয়ন্ত্রণে চলছে বাংলাদেশ। 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ করাপ্ট মেধাহীন আমলা রাজনীতিকের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।